সো আমরা হচ্ছে ক্রিমিনোলজি কোর্সটার আজকে এই সেমিস্টারে আপনাদের ফল 2021 এর ফল সেমিস্টারে ক্রিমিনোলজি কোর্সের আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। তো ক্রিমিনোলজি কোর্সটার ব্যাপারে যে জিনিসটা আমি প্রথমে বলবো সেটা হচ্ছে আপনারা সবাই একটু কাইন্ডলি আপনাদের ই লার্নিং এ যে কোর্স প্রোফাইলটা আছে সেই কোর্স প্রোফাইলটা আপনারা ডাউনলোড দিয়ে আপনাদের ডিভাইসে সেভ করে রাখবেন, এবং সো দ্যাট আপনারা টাইম টু টাইম দেখতে পারেন যে আপনাদেরকে কি পড়ানো হচ্ছে বা কি টপিকস গুলো আমি কভার করছি বা কি টপিকস গুলো আমি কভার করব। আচ্ছা, তো ক্রিমিনোলজি নর্মালি আমি একটু জেনারেল ইনফরমেশন দিই আপনাদের যে ক্রিমিনোলজি হচ্ছে একটা থিওরিটিক্যাল কোর্স। মানে এটা টপ টু বটম জাস্ট থিওরি। এর মধ্যে আমরা কোনো অ্যাক্ট পড়বো না, কোনো রুলস পড়বো না, কোনো রেগুলেশন পড়বো না, কোনো লেজিসলেশন পড়বো না, কোনো স্ট্যাটিউট পড়বো না। আমরা শুধুমাত্র থিওরি পড়বো। কেমন টাইপের থিওরি? লাইক আপনি হয়তোবা আপনার স্কুল লাইফে বা কলেজ লাইফে ইকোনমিক্স পড়েছেন, or ইতিহাস পড়েছেন, ভূগোল পড়েছেন, where you don't have any practical thing. সো ক্রিমিনোলজিটাও সেই টাইপেরই একটা থিওরিটিক্যাল কোর্স। এখন এই থিওরিটিক্যাল কোর্সটার আসলে কি সম্পর্ক আপনাদের ল এর সাথে? যেহেতু ক্রাইম কনসেপ্টটা থেকেই কিন্তু লটা আসছে, তাই না? যে ক্রাইম আছে সমাজে সেই ক্রাইমগুলোকে প্রিভেন্ট করার জন্যই তো ল ক্রিয়েট করা হয়েছে সমাজে, যাতে মানুষ সুস্থ সুন্দরভাবে পিসফুলি হ্যাপিনেসের সাথে বসবাস করতে পারে, সেই জন্যই তো ল গুলো তৈরি করা হয়েছে। সো ক্রিমিনোলজি যদিও ইটস কাইন্ড অফ সোসিওলজি টাইপস অফ কোর্স বা সোসিওলজি রিলেটেড কোর্স, সমাজ বিজ্ঞানে পড়ায়, তো কিন্তু যেহেতু আমাদের ল এর সঙ্গে এটা খুব জড়িত একদম প্রাইমারি কনসেপ্ট থেকে, সেই জন্য রিসেন্ট টাইমে ক্রিমিনোলজিটা আইন বিভাগে বা আইন পড়ানোর সাথে ক্রিমিনোলজিটা পড়ানো হয়। এখন ক্রিমিনোলজিটা কেন পড়ানো হয়? ক্রিমিনোলজিটা এই কারণে পড়ানো হয় যাতে আপনারা বুঝতে পারেন যে এই যে লগুলো আপনারা পড়ছেন, এই লগুলোর নেসেসিটিটা কি। মেইনলি ক্রিমিনোলজিতে যে জিনিসটা ফোকাস করা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন টাইপের যে ক্রাইমগুলো ঘটে, বা মেইনলি আপনারা যদি কোর্স প্রোফাইলটা ওপেন করেন, কোর্স প্রোফাইলে দেখবেন যে টপিকসগুলো আছে, সে টপিকসগুলো আপনারা কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় ল পড়তে গিয়ে, লয়ের বিভিন্ন কোর্স করতে গিয়ে আপনারা শুনছেন বা আপনারা পড়ছেন। ঠিক আছে, এখন আপনারা পড়ছেন, অ্যাক্ট পড়ছেন, লেজিসলেশন পড়ছেন, বা একটা দেশে কি ধরনের আইন আছে ওই রিলেটেড ব্যাপারে আপনি যদি ব্রিচ করেন তাহলে সেই জিনিসটা পড়ছেন। ক্রিমিনোলজিতে আপনাকে কি পড়তে হবে? কোনো একটা আইন যে তৈরি করা হয়েছে সেই আইনটা তৈরি করার পিছনের রিজনটা কি ছিল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, সেটা পড়ানো হয় ক্রিমিনোলজিতে। সাপোজ ধরেন সাইবার ল, সাইবার লটা কেন ক্রিয়েট করা হয়েছে বা সাইবার ল এর নেসেসিটিটা কি জন্য এসছে, ঠিক আছে, কি কারণে সাইবার লটা দরকার হচ্ছে বা সাইবার ল এর প্রভাবটা সমাজে কি ধরনের হচ্ছে, সেটা থেকে যেহেতু সাইবার ল এর প্রভাবটা নেগেটিভলি পড়তেছে এবং সেটাকে প্রিভেন্ট করার জন্যই তো সাইবার ল রিলেটেড যে আইনগুলো আছে সেগুলো তৈরি করা হয়েছে। সো কি জন্য তৈরি করা হয়েছে এবং কি ধরনের প্রভাব সমাজের উপরে পড়ছিল সেটা নিয়ে আমরা ক্রিমিনোলজিতে পড়বো, বা হোয়াইট কলার ক্রাইম গুলোর পিছনের রিজনটা কি সেগুলো জানার জন্য আমরা ক্রিমিনোলজি পড়বো। আচ্ছা, বা আপনার ধরেন একটা জুভেনাইল, যখন মানে জুভেনাইল বলতে বোঝায়, আপনারা হয়তো বা অনেকেই ইয়া করে থাকবেন যে আন্ডার 18 যারা আছে, কিছু কিছু ক্ষেত্রে আন্ডার 11, কিছু কিছু ক্ষেত্রে আন্ডার 14, দ্যাটস ভ্যারিজ স্ট্যাটিউট টু স্ট্যাটিউট অর লেজিসলেশন টু লেজিসলেশন। তো এই জিনিসগুলো যে আছে যে কেন একটা জুভেনাইল বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ছে, এই যে রিজনটা কি, সেই রিজনগুলো আমরা পড়বো। বা ধরেন সাপোজ পানিশমেন্ট যে দেয়া হচ্ছে, পানিশমেন্ট যে দেয়া হচ্ছে, তো পানিশমেন্ট গুলা আসলে ইফেক্টিভ হচ্ছে কিনা বা কোন ধরনের পানিশমেন্ট দিলে ইফেক্টিভ হবে, সেই ধরনের থিওরি আমরা ক্রিমিনোলজিতে পড়বো।
বা ধরেন পুলিশ সিস্টেম বা প্রিজন সিস্টেমটা সমাজে কি ধরনের প্রভাব ফেলছে, বা সমাজে সেটা ক্রাইম প্রতিরোধ করার জন্য কি ধরনের ভূমিকা পুলিশরা পালন করতেছে, বা প্রিজনে কি ধরনের রোল প্লে করতেছে প্রিজন, এই টাইপের জিনিসগুলো আমরা পড়বো। সো ক্রিমিনোলজি ইজ ফুল অফ থিওরিটিক্যাল কনসেপ্ট, বাট এটা এমন না যে আমরা সবসময় একটা জিনিস নিয়েই থাকবো। আমরা প্রথম প্রথম একটা দুইটা সপ্তাহ হয়তো বা আমরা ক্রিমিনোলজির বেসিক কনসেপ্ট গুলোতে যাব, বাট আফটার দ্যাট আমরা প্রত্যেকটা উইকে নতুন কোনো একটা বিষয় পড়বো। সাপোজ ধরেন কোনো একটা উইকে আমরা জুভেনাইল সিস্টেমটা পড়বো, কোনো একটা উইকে হয়তো বা আমরা হোয়াইট কলার ক্রাইম নিয়ে পড়বো, বা কোনো একটা উইকে হয়তো বা আমরা প্রিজন নিয়ে পড়বো, কোনো একটা উইকে আমরা প্রফেশন নিয়ে পড়বো। সব প্রত্যেকটা উইকে আমরা নতুন কোনো একটা কিছুর কোনো একটা কিছু সম্পর্কে পড়বো, যে জিনিসটা আইনের ক্ষেত্রে বা আইন প্রণয়ন করার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করছে, বা ওই জিনিসটার ইফেক্টটা সমাজে কিভাবে পড়ছে, যেটার কারণে ওই রিলেভেন্ট ব্যাপারে আপনার আইন তৈরি করা বাধ্য হয়ে যাচ্ছে। এই ধরনের কনসেপ্ট গুলো আমরা মূলত ক্রিমিনোলজিতে পড়বো। আচ্ছা, এই সার্কামস্টেন্সেসে যে জিনিসটা, সরি আমি আসলে আজকে এত ব্যস্ত ছিলাম, আমি আপনাদের বইয়ের ছবিটা আমি যে কম্পিউটারে নিয়ে রাখবো সেটা আমি আসলে ভুলে গিয়েছি। তো আমাকে একটু সময় দিবেন, so that I can take the picture. আপনারা দেখবেন আমি আপনাদের যে কোর্স প্রোফাইলটা আছে সেটার মধ্যে অলরেডি আমি আপনাদের অনেকগুলো ক্রিমিনোলজির বইয়ের নাম দিয়েছি। তো বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির অনেক টিচারই যারা ক্রিমিনোলজি পড়ায় তারা নর্মালি ইন্ডিয়ান রাইটারের বইগুলো ফলো করে, বাট আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি বাংলাদেশি যে রাইটারগুলো আছে এক বা একাধিক রাইটারের বই ফলো করছি, যেহেতু এটা থিওরিটিক্যাল একটা কোর্স, এটা এমন না যে শুধু অ্যাক্ট আছে বা লেজিসলেশন আছে, সো আমি আপনাদেরকে অ্যাক্ট বা লেজিসলেশনটাই শুধু পড়িয়ে ফেলবো, এরকম কোনো ব্যাপারটা আসলে নেই। তো এই কারণে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমি ক্রিমিনোলজিতে একাধিক রাইটারের বই ফলো করছি, যার যেখান থেকে ভালো লাগছে তার সার্কামস্টেন্সেসে ওইটা নিচ্ছি। সরি, মানে যার যে চ্যাপ্টারটা আমার ভালো লাগছে তার ওই চ্যাপ্টারটা ওইখান থেকে আমি নিচ্ছি। বাট আমি বাংলাদেশি রাইটারদের বইটা ফলো করছি, এবং আমি বাংলাদেশি রাইটারদের বইগুলাই প্রেফার করছি। সো এই মুহূর্তে আন্ডার গ্র্যাডের জন্য, মানে আপনাদের জন্য যে বইটা আমি বেসিক্যালি রেফার করতে চাচ্ছি, এই রে ছবি যে তুললাম ক্লিয়ার আসে নাই। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই আমি, হয়ে গেল। এটা দেখেন, দেখা যাচ্ছে পিকচারটা, দেখা যাচ্ছে? আচ্ছা, না রাইটারের নামটা মনে হয় ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি আসলে ওই জায়গাটা ফোকাস করতে ভুলে গেছি। রাইটারের নাম হচ্ছে, নিচের জনের নাম হচ্ছে মোজাম্মেল হোসেন, আর উপরের জনের নাম হচ্ছে মনজুর কাদের, MONJUR স্পেস কাদের, KADER। এটা লেটেস্ট এডিশনটা, এই যে রেড কালারের উপরে পিস্তল দেয়া যে ইয়াটা, এটা লেটেস্ট এডিশনটা, এটা মনে হয় খেলনা পিস্তল নাকি। আচ্ছা, দুইজন রাইটার, একজন হচ্ছে মনজুর কাদের আর একজন হচ্ছে MD মোয়াজ্জেম হোসেন। এই বইটা আপনারা কিনবেন, ঠিক আছে? এটা একটা বই আছে, আরেকটা বই আছে, বেসিক্যালি আরো কয়েকটা বই আছে আমার, কিন্তু ইউনিভার্সিটি ইসের কারণে ওই বইগুলা সব ইসে পড়ে গেছে, ইউনিভার্সিটিতে পড়ে গেছে। আমার কাছে এই বইটা আছে, আরেকটা রাইটার আছে, এনার বইটাও ভালো।
এনার বইয়ের ল্যাঙ্গুয়েজ টোনটাও ভালো। দাঁড়ান আমি দেখাচ্ছি, আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, এই বইয়ের নামটা খুব সম্ভবত আমি লিস্টে আপনাদের ইসে অ্যাড করেছি। আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা রাইটারের বই যেটা, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আরেকটা বলটা। আর এটা হলো আরেকটা রাইটার হচ্ছে এটা, থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড ক্রিমিনোলজি, শেখ হাফিজুর রহমান কারজন। এটা হচ্ছে সেকেন্ড বইটা। এই বইটা চাইলে আপনারা কিনতে পারেন। এই বইটার এমনি ভালো, ল্যাঙ্গুয়েজ টোন ভালো, কিন্তু এই বইটা বেসিক্যালি মানে করা হয়নি, কোনো অ্যামেন্ডমেন্ট করা হয়নি। এই বইয়ের কথাগুলা ইজি আছে, বাট এই বইটার কোনো লেটেস্ট অ্যামেন্ডমেন্ট নেই, ঠিক আছে? প্রথম যে বইটা যেমন আপনাদের দেখেছি না, মনজুর কাদের সাহেবের যে বইটা, এই বইটা কিন্তু লাস্ট গত বছর 2020-তে অ্যামেন্ডেড হয়েছে, ঠিক আছে? 5th এডিশন ছিল। কিন্তু এই যে শেখ হাফিজুর রহমান কার্জন, ওনার লাস্ট সেই 2011-এ মানে রিপ্রিন্টেড, ইটস নট অ্যামেন্ডেড, ইটস রিপ্রিন্টেড হয়েছে লাস্ট 2011-এ। সো আপডেটেড বই না। আপডেটেড বই পড়াটা আমি প্রেফার করি। আমার মতে আপনাদেরও উচিত আপডেটেড যে কোনো বই পড়া। সো এই বইটা আপনি আপনার হাতের কাছে হিসেবে রাখতে পারেন। এই শেখ হাফিজুর রহমান কার্জনের যে বইটা, এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা বই। বাট মনজুর কাদেরের বইটা নিন, আমি রেফার করবো মনজুর কাদেরের বইটা নিয়ে। ওনার বইটাও ভালো আছে, যেহেতু আপডেট দিচ্ছে উনি, প্রত্যেক বছরই আপডেট দিচ্ছে। যে বই চলে বেশি সেই বইয়ের আপডেট হয়, যে বই চলে কম সেই বইয়ের আপডেট কম থাকে। আচ্ছা, এই দুটো বই ছাড়া লিস্টে আরো কয়েকটা বই আছে, আপনারা চাইলে ওগুলা থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কম বেশি ক্রিমিনোলজির বইতে বাংলাদেশি রাইটারদের প্রত্যেকটা বইতে কম বেশি সেম টাইপের টপিকস গুলাই ওনারা করে, কাভার করে। কম বেশি একটা দুইটা টপিকস এদিক ওদিক হইতে পারে, তাছাড়া ম্যাক্সিমাম 90% টপিকস তাদের সেম থাকে। আচ্ছা, সো আমি লেকচারে যাব। লেকচারে যাবার আগে আমি আপনাদের কোশ্চেন নিব, কারো যদি কোনো কোশ্চেন থাকে। রকিনুর, বাংলা ভার্সন আপনি নিতে চাচ্ছেন? বাংলা ভার্সনের বই মানে, সরি কিছু মনে করেন না, আমার কাছে নাই, আপনাকে খুঁজে নিতে হবে বাবা। আমি আসলে আমি এক্সট্রিমলি বাংলা বইয়ের যে ব্যাপারটা হয়েছে, আমি আসলে বলতে পারবো না কার বাংলা বই আছে, সরি টু সে। মানে আমি এক্সট্রিমলি সরি, হয়তো বা আমার আসলে জানা উচিত ছিল যে কার কোন রাইটারের বাংলা বই আছে, কিন্তু আসলে আমি আসলে জানি না কোন রাইটারের বাংলা বই আছে। আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে রকিনুর, যদি কিছু না মনে করেন। আপনি একটু কষ্ট করে নীলক্ষেতে গিয়ে একটু খুঁজে নিয়েন যে কার বাংলা বই আছে। আমার আসলে আইডিয়া নেই কার বাংলা বই আছে, আপনি একটু খুঁজে নেবেন, সরি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে?
ওয়ালাইকুম আসসালাম। প্রথম যে বইটা দেখাইছি সেটা কিনবেন কিনা? একটা সেকেন্ড, আমি একটু চেক করে দেখে বলি। আমাকে একটু সময় দেন, আমি একটু চেক করে দেখে বলি। আমার আসলে মনে নাই যে ফার্স্ট ক্রিমিনোলজি না, আমি একটু দেখে বলছি। কোর্স প্রোফাইলে আমি কার বইয়ের নামটা আগে দিয়েছিলাম, আমি একটু দেখে বলি। একটা সেকেন্ড, আমাকে একটু সময় দেন। হ্যাঁ 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 হ্যাঁ, কোর্স প্রোফাইলে যে আপডেটটা দেয়া আছে সেটাতে ফার্স্ট যে বইটা মঞ্জুর কাদের অ্যান্ড মোজাম্মেল হোসেন, এটাই আমি ফার্স্ট যে বইটা দেখিয়েছি। জি, হ্যাঁ হ্যাঁ, বই অনেকগুলোই দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন ছিল? যদি না থাকে তাহলে আমি লেকচারের দিকে আগাবো। আচ্ছা, ফাতেমা, আপনি কোন একটা কোশ্চেন করেছিলেন আমাকে ই লার্নিং এ, আমি আসলে আপনার কোশ্চেনটা টোটালি বুঝিনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম অ্যাকচুয়ালি আমাদের মোডেলে আমাদের ক্লাস নোটিফিকেশন গুলো শো করছে না, সেটা বলেছিলাম ম্যাম। নোটিফিকেশন বলতে মানে আপনার কখন স্কেডিউলস গুলো। লাইভ ক্লাস থাকতেছে সেটার নোটিফিকেশন শো করতেছে না? জি ম্যাম, উম, আমরা ই লার্নিং এ গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের লাইভ ক্লাস হবে, বাট মোডেলে এরকম কিছু দেখতে পাচ্ছি না, যে কারণে ম্যাম গত ক্লাসটা মিস আগে কি এরকম ছিল যে আপনাদের নোটিফিকেশন যাইতো? জি ম্যাম, দেখা যেত যে আমাদের লাইভ ক্লাসটা কবে হবে, টাইমিংটা দেখা যেত, যেমনটা আমাদের সিআরপিসি তে এখনো দেখা যাচ্ছে, কিন্তু ম্যাম আপনাদেরটাতে দেখা যাচ্ছে না। বাট না, সেটা আমি জিজ্ঞাসা করিনি। আমি বলতে চাচ্ছি যে গত সেমিস্টারে সাপোজ ধরেন আমি আপনার যখন কোর্স নিয়েছি, তখন আমি যখন লাইভ ক্লাসের লিংক দিতাম সেটা কি নোটিফিকেশন যেত? না ম্যাম, লাইভ ক্লাসের লিংক দিলে নোটিফিকেশন যেত না, কিন্তু লিংকটা দেখা যেত, কিন্তু হ্যাঁ, মোডেল লিংকটাই দেখা যাচ্ছে না। মডিউলের লিংকটাই দেখা যাচ্ছে না। এটা কি সবার ক্ষেত্রে এরকম হয়েছে? ম্যাম আমার ক্লাসে আমি খবর নিয়েছি, সবারই এরকম হচ্ছে। আচ্ছা, বাকি সবার ক্ষেত্রেই কি এরকম হয়েছে? আমাকে একটু জানান তো। লাইক আরফানা, আপনার ওখানে কি হচ্ছে? ম্যাম আমার এখানে তো কেউ কিছু এখন বলেনি, মোডেল মেডিকেল ইউজ করে না, শুধু ই লার্নিং আছে। মানে আপনি আপনার ক্ষেত্রে কি হচ্ছে? মানে আপনার ক্লাসমেটদের কথা বাদ দেন, আপনি আপনার কথা বলেন। ফাতেমা যে হ্যাঁ আমার ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এর মানে হচ্ছে যে ফাতেমা দেখতে পাচ্ছে না, বাট আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, হোয়াট অ্যাবাউট আপনার কি দেখা, মানে আমার সাবজেক্টে দেখা যাচ্ছে না? আচ্ছা, ইসে পারভেজ, আপনাদের এখানে এই ব্যাচে কি সমস্যা, আপনাদের ব্যাচে কি এরকম সমস্যা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন না? জি ম্যাম, আচ্ছা আচ্ছা, ইমু কিছু বলতেছিলেন, ইমু কি হয়েছে? ম্যাম হচ্ছে আমি সি ব্যাচে ঢুকতে পারতেছি কিনা, আর হচ্ছে কোনো সই করতেছি না, এই বিষয়ে জিজ্ঞেস করতেছিলাম মেবি। না না না, মানে আমি না না ব্যাচে না ঢুকতে পারতেছিল না সেটা না, বেসিক্যালি যেটা হয়েছে যে ওয়ান অফ ইউর কোর্সমেট ফাতেমাদের যেটা হয়েছে যে ফাতেমাদের ই লার্নিং এ ঢুকলে পরেই শুধুমাত্র ক্লাসের লিঙ্কটা শো করতেছে, মডিউলে শো করতেছে না। তো এটা যেমন কিছু কিছু ক্ষেত্রে কারো কারো হয়েছে, আবার কারো কারো হয়নি। এখন আপনাদের ক্ষেত্রে কি এরকম হয়েছে?
ও আচ্ছা ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম, আমি আসলে কয়েকদিন ধরে আমাদের গ্রুপের তো আপনি যে ক্লাসে জয়েন করেছেন আজকে, লিংকটা কি আপনি ই লার্নিং থেকে নিয়েছেন না আপনার মডিউলে লিংকের নোটিফিকেশন এসেছে? না ম্যাম, অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে মেসেঞ্জার একটা গ্রুপ আছে, এখানে হচ্ছে সিআররা সবাই হচ্ছে লিঙ্ক শেয়ার করে, তখন আমি ওখান কপিগুলো থেকে শেয়ার গ্রুপ করি। থেকে আপনি শেয়ার লিংক নিয়েছেন? আচ্ছা ফাতেমা, আমি ব্যাপারটা আসলে দেখবো আসলে যে মানে সেটিং এ কোনো সমস্যা হয়েছে কিনা, আমি ব্যাপারটা দেখবো। আপনি নোটিফিকেশন না পাওয়ার আগ পর্যন্ত একটু কাইন্ডলি ই লার্নিং এ ঢুকে আপনি লিংকটা কপি করে নিয়ে আসেন, ঠিক আছে? আমি আই উইল লুক ইনটু ইট, ওকে? জি ম্যাম, ঠিক আছে, সমস্যা নেই। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে দেন আমি ক্লাসে যাব। আচ্ছা, গত দিনের আপনারা যারা আমার সঙ্গে পেনাল কোড কোর্সটা করছেন, গত দিনের ক্লাসটা আসলে আমি এখনো আপলোড দিয়ে সারতে পারিনি। আমি একটু ব্যস্ত ছিলাম, প্লাস ওই ক্লাসটা আমাকে একটু MP3 থেকে MP4 এ কনভার্ট করতে হবে। সো I didn't get enough time to convert that. So I'll convert it today, probably within or before 12. Then I will upload it in my YouTube channel, okay? So I think it's gonna be okay with you guys. That because the week will be end, I think, on Friday at 12. So I'll try my best to upload it as early as possible, okay? So um, now আমরা যে জিনিসটায় যাচ্ছি সেটা হচ্ছে ক্রিমিনোলজি। সো ক্রিমিনোলজিটা কি জিনিস? কিছুক্ষণ আগে আমি আপনাদের যখন বলছিলাম তখন বলছিলাম একটা কথা, সেটা হচ্ছে ক্রিমিনোলজি নর্মালি সোসিওলজির সঙ্গে পড়ানো হয়। আপনারা হয়তোবা অনেকেই জানেন ঢাকা ইউনিভার্সিটিতে একটা MS আছে, এটা খুব সম্ভবত ইয়া ক্রিমিনোলজির উপরে, বাট সেটা ল ডিপার্টমেন্টে পড়ানো হয় না, সেটা খুব সম্ভবত সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে পড়ানো হয় ক্রিমিনোলজিটা। আচ্ছা, তো ক্রিমিনোলজি নর্মালি হচ্ছে সোশ্যাল সায়েন্স রিলেটেড একটা ব্রাঞ্চ, ঠিক আছে? সামাজিক যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে যে পড়াশোনাগুলো হয় সেটার একটা পার্ট হচ্ছে আপনার এই ক্রিমিনোলজি। সো যেহেতু আপনারা হয়তোবা যখন লিগাল সিস্টেম পড়েছেন বা হয়তোবা আপনারা যখন জুরিসপ্রুডেন্স পড়েছেন, আমি জানি না পড়েছেন কিনা, এই কোর্সগুলাতে একদম শুরুর দিকে ল কেমন ছিল, লয়ের কনসেপ্ট কেমন ছিল, কোনখান থেকে প্রথম অ্যাক্ট স্ট্যাটিউট গুলো আসলো, এই কনসেপ্ট গুলা এই কোর্সগুলোতে পড়ানো হয়। লিগাল সিস্টেম বা জুরিসপ্রুডেন্সে ফার্স্টের দিকে থিওরি গুলা পড়ানো হয়। সো এই ল এর কনসেপ্টটা ক্রাইমের কনসেপ্টটার সাথে সাথে সেই অ্যাট দ্য বিগিনিং থেকেই ডেভেলপ হয়েছে। সো যেহেতু ল, crime, criminology, criminal law, all are relevant with each other, interrelated, all of them. So, criminology কনসেপ্টটা আপনার 200 years ago এটা existed ছিল। তখনও মানুষ ক্রিমিনোলজির কনসেপ্টটা কি জানতো, এবং তখন বেসিক্যালি ক্রিমিনোলজিকে আপনার সোসিওলজির একটা ব্রাঞ্চ হিসেবে ট্রিট করা হতো। বাট in academic field of study, especially in the law field, criminology is very new.
I mean, it's like before 50 years before or 100 years before ক্রিমিনোলজিকে লয়ের পার্ট হিসেবে পড়ানো হতো না। ভেরি রিসেন্ট টাইমে ক্রিমিনোলজিকে লয়ের পার্ট হিসেবে পড়ানো হচ্ছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমরা যে কোর্সগুলো পড়ি, লাইক এনভায়রনমেন্টাল ল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, ফিসকাল ল, সাইবার ল, দে আর নিউ। এই কনসেপ্টগুলো বা এই লয়ের পোর্শনগুলা 100 ইয়ার্স ব্যাক ছিল না, বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমগুলোতে ছিল না। কেন কেন এই জিনিসগুলো আমরা এখন পড়ি? কারণ এখন আমাদের ওয়ার্ল্ড বা সোসাইটি ওই লেভেলে গিয়ে দাঁড়িয়েছে যে আমাদের সাইবারের কনসেপ্টটা তো আপনার 100 বছর আগে বা 50 বছর আগে সাইবারের কনসেপ্টটা ছিল না। এখন যেহেতু কনসেপ্টটা গ্রো করেছে সেহেতু আমাদের ল দরকার। বা 100 বছর আগে বা 50 বছর আগে মানুষ এনভায়রনমেন্ট রিলেটেড ব্যাপার নিয়ে এতটা কনসার্ন ছিল না, কারণ তখন এনভায়রনমেন্ট ঠিকঠাকই তো চলতেছিল। বাট এখন এনভায়রনমেন্টে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে রিডিউস করার জন্য নিড ল। বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে ব্যাপারটা, যে কি হচ্ছে অন্যের বুদ্ধিদীপ্ত সম্পদ যেগুলো আছে এটাতে যে চুরি করা যায়, আগে চুরি হইতো বাট এটা যে আসলে একটা চুরি, এই কনসেপ্টটাই গ্রো করেনি 50 ইয়ার্স ব্যাক। সো এই যে কনসেপ্টগুলো এগুলো হচ্ছে নিউ কনসেপ্ট। সো ক্রিমিনোলজিও ইন একাডেমিক ফিল্ড অফ ল স্টাডি, ক্রিমিনোলজিটা আপনার নতুন একটা ব্রাঞ্চ। সো যেসব ক্রিমিনোলজিস্টের কনসেপ্ট বা ডেফিনেশন আমরা পড়ব in the course of criminology, they are mainly sociologists. They are not actually criminologists, though we are studying criminology, so we are gonna say they are the criminologists, but they are actually the sociologists. Okay, so at the beginning, in 1885, Italian law professor Raffaele Garofalo, that man, he coined the criminology word at the very beginning. ইটালিতে সে শব্দটা ইটালিতে যেটা ব্যবহার করা হয়েছিল সেটার নাম হচ্ছে ক্রিমিনোলজিয়া। That's the English meaning of the word, that's the Italian meaning of the word criminology. At the same time, আপনাদের স্লাইডে আপনারা দেখবেন পল টপিনার্ড নামক একজন ব্যক্তি আপনার এই ক্রিমিনোলজি শব্দটা ফ্রেঞ্চেও ব্যবহার করা হয়। তো ফ্রেঞ্চে যেটা হয়, স্পেলিংটা ওই ক্রিমিনোলজিআইই, ঠিক আছে? আমরা ক্রিমিনোলজি দিয়ে ইংলিশে শেষ করে দিচ্ছে, ইটালিতে জিআই দিয়ে শেষ করছে, আর ফ্রান্সে হচ্ছে জিআইই দিয়ে শেষ করছে। সো ক্রিমিনোলজি বেসিক্যালি আপনার সোশ্যাল সায়েন্টিফিক স্টাডি অফ ক্রাইম। আমরা মেইনলি ক্রিমিনোলজিতে কি পড়বো, যে ক্রাইম নিয়ে যে স্টাডিটা, একটা ক্রাইম কেন ঘটছে, একটা ক্রাইম ঘটার পেছনে রিজনটা কি হতে পারে, সামাজিক কোন অবস্থার কারণে ক্রাইমগুলো ঘটে, এবং এই যে ক্রাইম মানে ক্রাইম নিয়ে অ্যানালাইসিস যেটা, এবং এই ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য কোন স্টেপগুলো নিতে হবে, এবং যে স্টেপগুলো নিচ্ছি সেই স্টেপগুলা প্রপার হচ্ছে কিনা, যে সমাজের জন্য যে স্টেপ দরকার সেই সমাজের জন্য সেই স্টেপ নিচ্ছে কিনা। কারণ সব সমাজে সব অফেন্স একইভাবে পানিশমেন্ট দিয়ে দমন করা যায় না, কারণ সামাজিক একটা ব্যাপারও কাজ করে। প্রত্যেকটা ক্রাইম ঘটার পিছনেও সামাজিক রিজন কাজ করে, এবং প্রত্যেকটা ক্রাইম প্রিভেন্ট করার পিছনেও সামাজিক রিজন কাজ করে। সো ক্রিমিনোলজিতে বেসিক্যালি আমরা পড়ব সোশিও সায়েন্টিফিক স্টাডি অফ ক্রাইম। সো এটার মধ্যে কি জিনিস ইনক্লুড থাকতেছে, ইনসিডেন্স, ফর্ম অফ ক্রাইম কিভাবে হচ্ছে, কজেস গুলা কি হচ্ছে, এবং এই ক্রাইম ঘটার ফলে কনসিকুয়েন্স গুলা কি হচ্ছে, এবং এটা সামাজিক এবং গভর্নমেন্টের যে রেগুলেশন গুলো আছে, রিয়াকশন গুলো আছে, সেগুলোর সার্কামস্টেন্সেসে কি ধরনের প্রভাব ফেলতেছে, এই জিনিসগুলাও আমরা পড়ব আপনার এই ক্রিমিনোলজিতে। That was the introductory portion for the criminology. Now, I'm gonna go for some of the criminologist definition. So definition বলতে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে যে শব্দগুলো উচ্চারণ করলাম, যে ক্রিমিনোলজি হচ্ছে ক্রাইম কেন ঘটতেছে, ক্রাইম নিয়ে স্টাডি করা,
ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য কি ধরনের পানিশমেন্ট দেওয়া যাবে, সেই পানিশমেন্টগুলো সমাজে সোসাইটিতে কি ধরনের প্রভাব ফেলতেছে, বা কি ধরনের পানিশমেন্ট দিলে পরে ওই সোসাইটিতে ওই পানিশমেন্টগুলো আসলে ইফেক্টিভ হবে, এসব জিনিস নিয়ে মেইনলি ক্রিমিনোলজিতে আলোচনা করে। ঠিক আছে, সো গিভেন্স সে একজন ক্রিমিনোলজিস্ট ছিলেন। সে বলতেছে the entire body of knowledge regarding the causes and the prevention of crime, punishment, correction of criminals, and operation of correctional institutions and agencies. সে বলতেছে ক্রিমিনোলজি হচ্ছে এমন একটা জিনিস যেটার এন্টার বডি অফ নলেজটা এরকম থাকবে, কি নিয়ে থাকবে, রিগার্ডিং কজেস, ক্রাইম ঘটার পিছনে রিজনটা কি, প্রিভেনশন অফ ক্রাইম, ক্রাইম রোধ করার জন্য কি ধরনের প্রিভেনশন নেওয়া যায়, সেটার মধ্যে পানিশমেন্ট, এবং কারেকশন অফ ক্রিমিনালস, যারা ক্রিমিনাল আছে তাদেরকে কিভাবে সংশোধন করা যায়, অ্যান্ড অপারেশন অফ কারেকশনাল, যে কারেকশনাল ইনস্টিটিউশন এবং এজেন্সি, মানে সাপোজ ধরেন পুলিশ, প্রিজন, এই ধরনের ইনস্টিটিউশনগুলোই তো পানিশমেন্ট দিচ্ছে, বা রিহ্যাবিলিটেশন সেন্টার যেগুলো আছে এরাই তো পানিশমেন্টটা দিচ্ছে। এদের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা কারেকশন কিভাবে করা যায়, সরি, কারেকশনাল ইনস্টিটিউশনগুলো বা এজেন্সিগুলোরও যদি কারেকশন দরকার পড়ে বা কিভাবে কারেকশনটা করা যায়, এগুলো নিয়েই হচ্ছে আপনার এন্টার বডি অফ দ্য ক্রিমিনোলজি। নাম্বার 2 ভদ্রলোক যেটা বলতেছে সেটা হচ্ছে ওয়াল্টার রেকলেস। তিনি বলতেছেন ক্রিমিনোলজি ইজ এ সায়েন্স। কোন সায়েন্স? যেটার কাজ হচ্ছে স্টাডিজ ভায়োলেশন অফ ক্রিমিনাল কোড, সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস ইন সোসাইটি। সো সে এটাকে বিজ্ঞান বলছে। কোন ধরনের বিজ্ঞান? যে বিজ্ঞানের মধ্যে ক্রাইমের ভায়োলেশনটা কিভাবে হচ্ছে এবং ভায়োলেশনটা রোধ করার জন্য কি ধরনের রুলস রেগুলেশন সোসাইটিতে সেট আপ দেওয়া হচ্ছে সেটা বলছে। এরপরে আসেন থার্ড নাম্বার ডেফিনেশনটা, ডক্টর কেনি যেটা বলছেন, ক্রিমিনোলজি ইজ এ ব্রাঞ্চ অফ ক্রিমিনাল সায়েন্স হুইচ ডিলস উইথ ক্রাইম কজেশন, মানে রিজনটা কি, অ্যানালাইসিস অ্যান্ড প্রিভেনশন অফ ক্রাইম। ক্রাইমের রিজনটা কি, ক্রাইম নিয়ে অ্যানালাইসিস করতেছে এবং ক্রাইমকে কিভাবে পানিশমেন্ট করা যায়, সুন্দর কথা বলছে। ফোর্থ নাম্বার হচ্ছে ম্যানহেইম। ম্যানহেইম বলতেছে সে একটু ন্যারোয়ার এবং ব্রডার সেন্স সবকিছু কভার করার চেষ্টা করতেছে। সো সে বলতেছে ন্যারোয়ার সেন্সে ক্রিমিনোলজি ইনভলভস দ্য স্টাডি অফ ক্রাইম। আচ্ছা, তো ক্রিমিনোলজি স্টাডি অফ ক্রাইম ইনভলভ করতেছে। সেটা কি জিনিস? যে ক্রাইমের ধরন কি, দ্য ফর্মস অফ ক্রাইম, দেয়ার এক্সটেন্ট, একটা ক্রাইম কত দূর পর্যন্ত যেতে পারে, কত দূর পর্যন্ত, কেমন 2 টাকারও চুরি হতে পারে, 4 টাকারও চুরি হতে পারে, 2 কোটি টাকারও চুরি হতে পারে, 10 কোটি টাকারও চুরি হতে পারে, দ্যাটস দ্য এক্সটেন্ট, কোন লেভেলে যাচ্ছে, and the causative factor responsible for them, এবং কি কি কারণে একটা ক্রাইম ঘটতে পারে। আচ্ছা, আর ওয়াইডার সেন্সে ম্যানহেইম কি বলতেছে? ওয়াইডার সেন্সে বলতেছে ইটস ইনক্লুডস পেনালজি, আই মিন পানিশমেন্ট, দ্য স্টাডি অফ পানিশমেন্ট, পানিশমেন্টটা স্টাডি করছে। পানিশমেন্টটা কেন স্টাডি করছে? যে পানিশমেন্টটা আসলে ইফেক্টিভ হয় কি হয় না। পানিশমেন্ট দিলেই তো আর হবে না, পানিশমেন্টটা তো ইফেক্টিভ একটা পানিশমেন্ট হতে হবে। And of similar methods this dealing with crime and of the problem of preventing crime by non-punitive measures. আচ্ছা, এখানে যেটা বলতেছে যে স্টাডি অফ পানিশমেন্ট তো আছেই, সেটা নিয়ে ইয়া করতেছে, প্লাস এই যে পানিশমেন্টের পানিশমেন্ট দিচ্ছি আমি, পানিশমেন্ট কেন দিচ্ছি? টু প্রিভেন্ট দ্য ক্রাইম। আচ্ছা, ক্রাইমটাকে প্রিভেন্ট করার জন্য, বাট ওয়াইডার সেন্সে বলতেছে বাই নন পিউনিটিভ মেজার্স। নন পিউনিটিভ মেজার হচ্ছে যেখানে ফাইন্যান্সিয়াল কোনো ব্যাপার থাকবে না, যে জেল খাইটাটা এটা 2 মাসের জেল খেটে আসলাম, তাতে কি পানিশমেন্টটা দেয়া যায় কিনা। ঠিক আছে, কারণ অনেক সার্কামস্টেন্সেসে অনেকের জন্য টাকা কোনো ব্যাপারই না, ফাইন যেটা অ্যাপ্লাই করে, সেই জন্য নন পিউনিটিভ মেজার্স যেটা, সেটাকে বেসিক্যালি ফোকাস করতেছে ম্যানহেইম ভদ্রলোক। আচ্ছা, এবং লাস্ট যে ডেফিনেশনটা আছে সেটা হচ্ছে এডউইন শাটল।
অ্যাডউইন শাটারল্যান্ড এবং ডোনাল্ড ক্রেসি যেটা বলতেছেন সেটা হচ্ছে ক্রিমিনোলজি ইজ দ্য বডি অফ নলেজ রিগার্ডিং delinquency and crime as social phenomena. It's include within its scope the process of making law, of breaking law, and of reacting toward the breaking of law. মেইন কথা এটাই, এটা গতকালকেও আমরা ডেফিনেশনে পড়তেছিলাম, মেকিং ল, ব্রেকিং ল অ্যান্ড রিয়েক্টিং টুয়ার্ড দ্য ব্রেকিং ল। সো লটা কোন প্রসেসে তৈরি করা হচ্ছে, লটা যে আমি তৈরি করছি আদৌ সেটা আমার সমাজের জন্য অ্যাপ্লিকেবল একটা ল কিনা। আমি 1 কোটি টাকার পানিশমেন্ট দিয়ে রাখলাম, আমি ভাই নিম্ন আন্ডার ডেভেলপড একটা কান্ট্রি, কোনো একটা কিছু হলেই 1 কোটি টাকার পানিশমেন্ট দিয়ে রাখলাম, আমার প্রত্যেকটা জনগণ তাদের বেসিক রাইট নেই, তারা 1 কোটি টাকার পানিশমেন্ট বা ফাইন কিভাবে তারা পে করবে। সো আমাকে এমন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে যেটা সে পে করতে পারে, ঠিক আছে। অ্যান্ড অফ ব্রেকিং ল, কি কারণে লটা ব্রেক হয়, পানিশমেন্ট বা মানে পানিশমেন্ট সেটা হোক, ইমপ্রিজনমেন্ট হোক, সেটা ফাইন হোক, যেটা হোক, সেটা থাকার পরও কেন দেখা যাচ্ছে যে লটা ব্রেক হচ্ছে, এবং রিয়াক্টিং টুয়ার্ডস ব্রেকিং ল, এবং লটা ব্রেক করার ব্যাপারে কি ধরনের রিয়াকশন হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করা হয় ক্রিমিনোলজিতে। সো মেইনলি ক্রিমিনোলজিটা কেন মানুষ ক্রাইম কমিট করতেছে এবং সোসাইটি কিভাবে এই ক্রাইমগুলোকে ডিল করতেছে, এবং এই যে যে ডিলিংটা, সেই ডিলিংটা সমাজের মানুষের বিহেভিয়ারের মধ্যে কি ধরনের প্রভাব ফেলতেছে। তো এটা নিয়েই মূলত ক্রিমিনোলজির কনসেপ্টটা আসছে। না, আমি যাব ব্রাঞ্চেস অফ ক্রিমিনোলজি। ব্রাঞ্চেস অফ ক্রিমিনোলজি বেসিক্যালি এটা শাটারল্যান্ড অ্যান্ড ক্রেসির মতে ক্রিমিনোলজি 3 ধরনের: সোশিওলজি অফ ল, ক্রিমিনাল ইটিওলজি, আর একটা হচ্ছে পেনোলজি। পেনোলজিটা মানে হচ্ছে পেনাল কোড বা পানিশমেন্ট নিয়ে যেটা বলা হয় সেটা। তো সোশিওলজি অফ ল কি জিনিস? সোশিওলজি অফ লতে বেসিক্যালি ক্রিমিনোলজিস্টরা যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে এক্সামাইন অ্যান্ড ইভ্যালুয়েট দ্য অরিজিন, নেচার, অ্যাপ্লিকেশন, মডিফিকেশন অফ ক্রিমিনাল লস। সোশিওলজি অফ ল বলতে ক্রিমিনোলজিস্টরা বলতেছে এখানে ইভ্যালুয়েট করা হয় যে একটা ক্রাইম ঘটার অরিজিনটা কি, নেচারটা কি, অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে, বা ক্রিমিনাল লটা কি, কিভাবে মডিফাই করা যায়। এবং ক্রিমিনোলজিস্টরা বেসিক্যালি recognizes the fact that laws do not simply exist, rather they are consciously created and maintained by the member of the society. এটা তো সত্য কথা, যে সোসাইটিতে যারা বসবাস করে লটা বেসিক্যালি তাদের দ্বারাই মেনটেন হয়। কিভাবে? আমি যদি ভালো হই, আমি যদি ল মেনটেন করি, আমার সমাজ ভালো থাকবে, বা আমি যদি ভালো সমাজের সদস্য হই, আমার সমাজের সবাই ল মেনে চলে, ল এর বাইরে আমরা যাই না, সো তখনই আমার লটা আপহেল্ড করবে। এবং লর মধ্যে আপনার কালচারাল ভ্যালুটা রিফ্লেক্ট করে, and they will differ significantly across societies and will change over time to reflect changing values, belief and social realities. সো এই যে যে লগুলা যখন তৈরি করা হয় তখন কিন্তু আপনার প্রত্যেকটা সামাজিক অবস্থা দেখা হয়, যে সমাজের কি অবস্থা আছে, সমাজের কালচারাল ভ্যালুগুলা কি আছে, সোশ্যাল ভ্যালুগুলা কি আছে, এই ব্যাপারগুলা লক্ষ্য রেখেই কিন্তু আপনার একটা ল তৈরি করা হয়। সো ইটস ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ক্রিমিনোলজি। আমি একটু পজ দেই, আমার এখানে বেসিক্যালি আজান হচ্ছে।
বলছি আলাদিনের চেরাগের কথা। আরব উপন্যাসের আলাদিনের চেরাগ অনেকের কাছেই পরিচিত। গল্পের সেই চেরাগ বাস্তবে খুঁজে পাওয়া না গেলেও এমন একজনকে পাওয়া গেছে যিনি সামান্য দিনের ইচ্ছে পূরণ করে ইতিমধ্যে আলোচনায় এসেছেন। বিস্তারিত জানাবো মাহির রহমান আমাদের রিপোর্টে। পটুয়াখালীর আব্দুল জব্বার খান নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি শপিং মলে। তার ইচ্ছে ছিল জীবনে একবার হলেও বিমানে ওঠার। নুরন্তের পান্তা ফুরানো সংসারে সেই ইচ্ছা বিলাসিতার নামান্তর মাত্র। খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন সৌরভ ইমাম। অপূর্ণ ইচ্ছা পূরণ করতে বিমানে আব্দুল জব্বারকে কক্সবাজারে ঘুরিয়ে আনেন। নিজের অপূর্ণ ইচ্ছে পূরণ হয়, যার পূরণায় খুশি জব্বার খান। বিমানবন্দর আসেনি আর জীবনের আমার প্রথম, আর বিমানে সরি অনেকেই আমার প্রথম। এই আনন্দ মানে নিজে আমি এটা সংসার করতে পারি না, কতটুকু ভালো লাগছে। আমার এইসব মনে করে যে তারা কিন্তু এখানে ডেভেলপমেন্ট হাত মানে তাদেরকে গাইড করতে পারে, ওদেরকে সাজেস্ট করতে পারে, সেখানে আছে। বাট কঠিন করতে হবে সেটা না, তারা কিন্তু সো আসেন আবার আমরা বলি ক্রিমিনাল ইথোলজি। ক্রিমিনাল ইথোলজি যেটা, সেটা হচ্ছে যে ক্রিমিনোলজিস্টরা বলতেছে যে ইথিওলজিতে হচ্ছে আপনার ক্রিমিনাল বিহেভিয়ার হবার পিছনের রিজনগুলো কি, টু আইডেন্টিফাই দ্য কজেস অফ ক্রিমিনাল বিহেভিয়ার। আমি যে একজন চোর, আমি চুরি করার পিছনে আমার রিজনটা কি, বা কি কারণে আমি চুরি করছি, এই পোর্শনটা হচ্ছে ক্রিমিনাল ইথিওলজি। এবং মোস্ট মডার্ন থিওরিতে the crime are derived from the major sociological perspective. নর্মালি যেটা হয় যে মানে একটা লোক যখন চুরি করতে যাচ্ছে, দেখা যায় যে তার হয়তো বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে, বা কোনো একটা পারিবারিক সমস্যা হচ্ছে, বা রেয়ার ওকেশনে দেখা যায় যে এটা কোনো একটা বিহেভিয়ারাল ডিসঅর্ডার। তার নর্মালি দেখা যায় যে কোনো একটা সোসাইটি রিলেটেড কোনো একটা রিজন থাকে। সো এক্সপ্লেনেশন অফ ক্রিমিনাল বিহেভিয়ার রেঞ্জ ফ্রম ইন্ডিভিজুয়াল হ্যাভিং অ্যাম্বিশিয়াস গোল। নর্মালি হয় না যে সাপোজ ধরেন আই রিয়েলি ডু হ্যাভ সাম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। সো আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন আছে, তখন আমি চিন্তা করব যে আমি এমন কিছু করতে চাই যেটা আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা দূর করে। এবং সেটা চিন্তা করতে গিয়েই দেখা যাচ্ছে আমি হয়তো বা উল্টাপাল্টা কিছু একটা করে ফেলছি, ক্রিমিনাল বিহেভিয়ার গ্রো আপ হচ্ছে আমার মধ্যে, সো দ্যাট আই এম বিকামিং অ্যাম্বিশিয়াস। কারণ এর পিছনে আরেকটা রিজন কি, দেখা যাচ্ছে আমি কোনো লিগাল ওয়ে খুঁজে পাচ্ছি না। আমি যে ধরনের টাকা ইনকাম করতে যাচ্ছি, মাসে আমি চাচ্ছি লাখ 20 টাকা আমার স্যালারি হোক, কিন্তু হচ্ছে না আমার বিভিন্ন কারণে হচ্ছে না। এখন আমার ওই ইনকাম করার ইচ্ছাটা আছে, সো আমি হয়তো বা এদিক সেদিক দিয়ে কোনো একটা ধান্দা বের করব, যে ওয়েতে হয়তো বা দেখা যাচ্ছে লিগাল ওয়েতে হচ্ছে না, আমাকে ইলিগাল ওয়েতে একটা কিছু না একটা কিছু বের করতে হবে। দ্যাটস দ্য ক্রিমিনাল ইথিওলজি, যে আপনি কি ধরনের বিহেভিয়ারটা আপনাকে ক্রিমিনাল, মানে কি ধরনের জিনিসের জন্য বা কি কজের কারণে আপনার বিহেভিয়ারটা ক্রিমিনাল টাইপের বিহেভিয়ার হয়ে গেল। আচ্ছা, the last branches of criminology is the penology.
এখানে বলতেছে যে প্যানোলজি আমরা গতদিনও দেখছি, সেটা হচ্ছে প্যানোলজি মানে হচ্ছে যে পানিশমেন্টের কথা। এখন পানিশমেন্টের মধ্যে কি আছে, যে পানিশমেন্ট গুলো আপনাকে দেয়া হচ্ছে সেই পানিশমেন্ট গুলো আসলে ইফেক্টিভ হচ্ছে কিনা, সমাজের জন্য ইফেক্টিভ হচ্ছে কিনা, প্লাস যে এজেন্সি বা ইনস্টিটিউশন গুলো আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছে বা পানিশমেন্টের যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটা আসলে একটা অফেন্ডারকে ট্রিটমেন্ট বা ট্রিট করতেছে কিনা, মানে তাকে ভালো করে ফিরে আনতেছে কিনা, তার কারেকশনটা হচ্ছে কিনা। আমাকে 8 বছরের জেল দিল, আমি জেল টেল ঘাইটা আয়সা যে কারণে আমি জেলে গেছিলাম সেই চুরিটা আমি আবার করলাম, কোনো লাভ হলো আমার পানিশমেন্টের? কোনো লাভ হয় নাই আমার ওই পানিশমেন্টের। আমি শুধু গেছি, 8 বছর জেলখানায় রয়েছি, ঘুরছি ফিরছি, আবার ফেরত আসছি, ফেরত এসে আমি আবার চুরি করছি, এর মানে আমার বিহেভিয়ার কোনো চেঞ্জ আসে নাই। এই জিনিসটা যখন ঘটবে এর মানে হচ্ছে এই পানিশমেন্ট কাজে দিচ্ছে না, আমার অন্য কোনো ট্রিটমেন্ট লাগবে, অন্য কোনো কারেকশনাল সিস্টেম লাগবে, যে সিস্টেমটা আমাকে আমার মধ্যে চুরি করার যে ক্রিমিনাল বিহেভিয়ারটা আছে সেটা টোটালি ডিলিটেড হয়ে যায়, টোটালি অ্যামেন্ডেড হয়ে যায়। দ্যাটস দ্য কনসেপ্ট অফ পেনোলজি। সো দিস ইজ দ্য 3 branches of the criminology. নাও আমরা যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার গুলা কি কি ক্রিমিনোলজির, মানে ক্রিমিনোলজিতে কি কি ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। ইতিমধ্যে আমরা যতগুলো স্লাইড পড়ছি তার মধ্যে ঘুরে ফিরে আমরা সবই দেখা ফেলছি যে ক্রিমিনোলজি কি দেখতে পারে বা কি টাইপের জিনিস নিয়ে কাহিনী করে। তারপরও সাবজেক্ট ম্যাটার গুলাকে আমরা অ্যাকর্ডিং টু ক্লাইভ কোলম্যান এবং ক্লাইভ মরিস এই ক্রিমিনোলজিতে আপনার 6টা সাবজেক্ট ম্যাটার ইনক্লুড করেছেন। 6টা সাবজেক্ট ম্যাটারটা কি? ফার্স্ট হচ্ছে the attempt to describe and analyze the extent, nature, distribution of various form of crime and offenders. প্রথম যে সাবজেক্টটা কভার দিচ্ছে ক্রিমিনোলজিতে সেটা হচ্ছে তারা কি করতেছে, ডিসক্রাইব করতেছে, অ্যানালাইজ করতেছে, এক্সটেন্ট, নেচার, বিভিন্ন ধরনের ক্রাইমকে আলাদা আলাদা করতেছে এবং অফেন্ডারদেরকে আলাদা আলাদা করতেছে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি আপনাদের যে টপিকস গুলো পড়াবো এর মধ্যে ধরেন জুভেনাইল পড়াবো, জুভেনাইলরা কি কারণে অফেন্স করতেছে, এরা এক ধরনের অফেন্ডার। হোয়াইট কলার ক্রাইম পড়াবো, হোয়াইট কলার ক্রাইম এক ধরনের ক্রাইম, স্পেসিফিক ওই ধরনের ক্রাইম গুলা কেন হচ্ছে সেটা পড়াবো। ক্রাইমকেও আলাদা করতেছে, অফেন্ডার বা ডিফেন্ডেন্ট যারা তাদেরকেও আলাদা করতেছে। সেকেন্ড পয়েন্টে আসেন, the analysis of the causes of the crime, including the attempt to developing theories which will help us to explain and understand it. কি কারণে হচ্ছে, যেমন হোয়াইট কলার ক্রাইম আমরা যখন পড়বো, কি কারণে মানুষ হোয়াইট কলার ক্রাইম গুলা করে, কেন হোয়াইট কলার ক্রাইম গুলা মানুষ করে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পড়বো। বা একজন জুভেনাইল যে 18 বছর তার হয়নি, একটা বাচ্চা, সে কেন অফেন্স গুলা করতেছে বা সে কেন একজন অফেন্ডারে পরিণত হচ্ছে, রিজন কি, সেই রিজন গুলো আমরা পড়বো। The third one, the study of the formulation of criminal law. So criminal law কে কিভাবে রিফর্ম করা যায় according to the concept of various crime and offender and the societal status. Number 4, the study of various process of law enforcement and criminal justice such as policing, sentencing. এটা হচ্ছে কি, যে পুলিশিং আমরা পড়বো, প্যারোল পড়বো, প্রভিশন পড়বো, প্রিজন পড়বো, এই যে যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলা বিভিন্ন ধরনের বা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বিভিন্ন ধরনের পানিশমেন্ট দিচ্ছে বা বিভিন্ন ধরনের সিস্টেম রাখতেছে, কেন, যাতে অফেন্ডারদের কারেকশন হয়। এই যে যে প্রসেসটা, এই প্রসেসগুলো নিয়ে আমরা স্টাডি করবো, যেগুলো আসলেই কারেকশন হচ্ছে নাকি হচ্ছে না। নাম্বার 5, the analysis of various form of policy practice in punishment. পানিশমেন্টের সার্কামস্টেন্সেসে বিভিন্ন ধরনের যে প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসগুলো আমরা দেখব। সাপোজ ধরেন পানিশমেন্টের থিওরি আছে, ডিটারেন্ট থিওরি। ডিটারেন্ট থিওরি গতদিন আমি বলতেছিলাম যে ডিটারেন্ট থিওরি মানে হচ্ছে এমন ধরনের পানিশমেন্ট আপনি প্রোভাইড করবেন যে পানিশমেন্টটা, যে ভদ্রলোক অফেন্সটা করেছেন তিনিও তার ভুলটা বুঝতে পারে এবং বা সমাজের বাকি সবাইও বুঝতে পারে যে এই ধরনের অফেন্স করা যাবে না, ঠিক আছে। আরেকটা আছে রিফর্মেটিভ থিওরি। রিফর্মেটিভ থিওরিতে শুরুর থেকেই ভাই আপনি অফেন্ডার, তাতে কি হয়েছে, আপনি একজন মানুষ, আপনাকে প্রপার হিউম্যান ট্রিটমেন্ট দেওয়া হবে, আপনাকে প্রপার সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে সো দ্যাট আপনার কারেকশনটা ভালোভাবে হয়, কখনোই আপনাকে অফেন্ডার হিসেবে ট্রিট করা হয় না। রিফর্মেটিভ থিওরিতে কি বলে, রিফর্মেটিভ থিওরিতে বলে আপনি যখন প্রিজনে থাকবেন
আপনাকে কোনো না কোনো কাজ দেওয়া হবে। আপনি যদি ডান্স করতে ভালোবাসেন আপনাকে ডান্সের সুযোগ দেওয়া হবে, আপনি যদি ড্রয়িং করতে ভালোবাসেন আপনাকে ড্রয়িং এর সুযোগ দেওয়া হবে, আপনি যদি লেখাপড়া শুরু করতে চান আপনাকে লেখাপড়ার সুযোগ দিতে হবে, দিবে আর কি, এই থিওরি অনুযায়ী এটা বলতেছে, সো দ্যাট ইউ ক্যান কারেক্ট ইউর সেলফ। ঠিক আছে, আবার আরেকটা থিওরি আছে যেটা ওই যে সৌদি আরবে আমরা শুনি যে আই ফর অ্যান আই, চুরি করলে হাত কাটে। এটা নিয়েও আমরা পড়বো যে এই ধরনের পানিশমেন্ট গুলা সেটা আসলেই কতটা ইফেক্টিভ হচ্ছে কতটা ইফেক্টিভ হচ্ছে না। সো এই অ্যানালাইসিস গুলো এবং এই প্র্যাকটিস গুলা নিয়ে আলোচনা করা হয় ক্রিমিনোলজিতে। ইটস ওয়ান অফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনোলজি। অ্যান্ড দ্য লাস্ট but not the least one, the study of attempt to control, reduce and or prevent crime. This is the most important thing. Criminology পড়ি, penal law পড়েন, criminal law পড়েন, whatever যে লগুলোই আপনি পড়েন না কেন, আপনি কেন পড়েন? যাতে সমাজে ক্রাইমটা কমে আসে। ঠিক আছে, কারো আর জেলখানায় যাইতে না হয়, কারো কোর্টে যাইতে না হয়, কারো মামলা করতে না হয়, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট subject matter of the criminology. Now, importance of studying criminology. Okay. So criminology পড়ার মেইন ইয়াটা হচ্ছে যে শুধু আপনি থিওরি পড়বেন, পড়ে চুপ করে থাকবেন তা না, থিওরি পড়ে আপনি যাতে এই যে যে ক্রিমিনোলজির কনসেপ্টটা যে একজন লোক অফেন্স করতেছে তাকে কারেকশনে পাঠাচ্ছি, তার মানে হচ্ছে যে সে যাতে আবার তার পূর্বের লাইফে ফিরে আসতে পারে, বা যাতে সমাজ থেকে ক্রাইমটা কমে যায়, রিডিউস হয় বা প্রিভেন্ট হয়, যাতে আপনি ক্রিমিনোলজি পড়ে এই জিনিসগুলো আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারেন, সেই জন্যই আপনাকে ক্রিমিনোলজিটা পড়ানো। সো থিওরিটিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে আপনি the fact that it investigate and determine the causes of social disintegration, যে আপনি থিওরি পড়ে যে সমাজে কোথায় কোথায় সমস্যাগুলো আছে, কি কি সমস্যাগুলো আছে সেটা আপনি আইডেন্টিফাই করতেছেন। দ্য প্র্যাকটিক্যাল অথবা অ্যাপ্লাইড অ্যাসপেক্টটা কি, যে এই জিনিসগুলো আপনি শিখে ফ্যাক্টরগুলো কি, একজন জুভেনাইল কেন ডিপেন্ডেন্ট হচ্ছে সেটার ফ্যাক্টর যখন আপনি বের করতে পারতেছেন, তখন আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে রেফার করতে পারতেছেন যে হ্যাঁ ভদ্রলোক বাচ্চাটার পরিবারে এই সমস্যা ছিল, সে হয়তো বা প্যারেন্টস ডিভোর্স হয়ে গেছে সেই জন্য সে অফেন্স করেছে, বা সে হয়তো বা যে সোসাইটি থেকে আসছে, সে যে বাসা থেকে আসছে সেই বাসার সবাই গাঁজাখোর, এই জন্য সে জন্মের পর থেকেই গাঁজা খেয়ে বড় হয়েছে। ঠিক আছে, তার এই যে সামাজিক অবস্থাটা সেটা যাতে আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারেন। কেন, আপনি যখন কোর্টে কোনো একটা সাবমিশনে এই কথা জাজকে বলবেন, জাজ অবশ্যই তার ব্যাপারটা কনসিডার করবে যে হ্যাঁ এরকম একটা ব্যাপার, তাহলে আমরা তাকে কি করতে পারি, তাকে এই ধরনের পানিশমেন্ট দিতে পারি, এই ধরনের শোধনাগারে পাঠাতে পারি। দ্যাটস দ্য কনসেপ্ট অফ দ্য criminology that you are going to apply in your practical life or in your practice life. সো এই জিনিসগুলো যখন হবে তখন কি হবে যে অ্যাডমিনিস্ট্রেশনে আপনি কোর্টে ব্যবহার করতেছেন, বা আপনি যখন রিসার্চ করতেছেন রিসার্চের মধ্যে ব্যবহার করতেছেন, তখনই একটা স্টেট বা একটা দেশের রুলস বা রেগুলেশন যেগুলো আছে সেগুলো আপহেল্ড করবে, বা দেখা যাবে যে আপনি হয়তো বা স্পেসিফিক কোনো একটা ল কি কারণে হচ্ছে, মানে স্পেসিফিক কোনো একটা ক্রাইম কি কারণে হচ্ছে, কি কি রিজন আছে সেটা নিয়ে আপনি রিসার্চ করতেছেন বা অ্যানালাইসিস করতেছেন, এই জিনিসগুলো যখন চোখে পড়বে তখন কি হবে, ওই রেসপেক্টিভ লটা বা লেজিসলেশনটা হয়তো বা অ্যামেন্ডেড হয়ে যাবে সমাজের জন্য, আপনার আমার জন্য। দ্যাটস হোয়াই ক্রিমিনোলজি পড়াটা জরুরি। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং ক্রিমিনোলজি। এটাই ছিল আজকের ফার্স্ট উইকের লেকচার। আমি একটা লেকচারই আপনাদের আপলোড দিছি। সো দ্যাটস ইট। নেক্সট দিন হয়তো বা আমি অন্য কোনো টপিকস আপনাদের পড়াবো। আজকের জন্য একটাই টপিকস পড়াই, যেহেতু ফার্স্ট উইক বেশি প্রেশার দেওয়া সম্ভব না। তো আপনাদের যে ফোরামটা দিয়েছিলাম, ফোরামের কোশ্চেনটা কি ছিল জানো? কেউ কি আমাকে একটু কাইন্ডলি জানাতে পারবেন যে আপনাদের ফোরামের কোশ্চেনটা কি ছিল? হ্যাঁ, সো আপনারা এই লেকচার শোনার পরে আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের ফোরামের অ্যান্সার কিভাবে করতে হবে। আই হোপ। আচ্ছা,
কারো যদি এই রিলেটেড ব্যাপারে, এই যে স্লাইডটা আমি 6টা স্লাইড পড়ালাম, এই স্লাইড রিলেটেড ব্যাপারে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। বলেন। বুঝি নাই, পারভেজ। ক্রিমিনোলজি আর হ্যাঁ জুরিসপ্রুডেন্স, মানে পার্থক্যটা কোথায়? জুরিসপ্রুডেন্স হচ্ছে ল এর থিওরি পড়ায়, মানে লটা কোন কোন থিওরির উপরে বেসড করে, ঠিক আছে? ন্যাচারাল ল থিওরি আছে, কার্ল মার্কস থিওরি আছে। আর ক্রিমিনোলজিটাও থিওরি ওয়ান কাইন্ড অফ, বাট ক্রিমিনোলজিতে হচ্ছে আপনার কেন ক্রাইম ঘটতেছে, নট যে কেন ল আসতেছে। ল আসতেছে কি জন্য, ক্রাইম ঘটতেছে সেই জন্য, কিন্তু ল তৈরি করার যে থিওরিগুলা সেগুলো নিয়ে মেইনলি হচ্ছে আপনার জুরিসপ্রুডেন্স ডিল করে, যে কোন কোন থিওরির উপরে বেস করে ল গুলো আসে সমাজে, এটাই হচ্ছে জুরিসপ্রুডেন্স। আর ক্রিমিনোলজি হচ্ছে যে কি কারণে ক্রাইম গুলা ঘটতেছে, ক্রাইম গুলাকে প্রিভেন্ট করার জন্য কি ধরনের স্টেপ আমরা নিতে পারি, এগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে ক্রিমিনোলজি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলেন। ও আচ্ছা, নেই। আচ্ছা, অন্য রিলেটেড ব্যাপারে কারো কোনো কোশ্চেন ছিল, কোর্স রিলেটেড বা ইয়ার রিলেটেড ব্যাপারে? ওকে, কার? হ্যাঁ বলেন, সাবরিনা বলেন। ইউনিভার্সিটি রিলেটেড কোশ্চেনে আসলে আমাদের জিজ্ঞাসা করে মনে হয় না কোনো অ্যান্সার আপনি পাবেন, তারপর আপনি চাইলে জিজ্ঞাসা করতে পারেন। মনে হয় না আমি আপনাকে মানে ফ্রুটফুল কোনো অ্যান্সার দিতে পারবো বলে আমার মনে হয় না, তারপরেও আপনি এটা আসলে এমন একটা ব্যাপার, আপনারা নিজেরাও যতটা যে আপনি আপনি যে পজিশনে আছেন আমিও ঠিক এক্স্যাক্ট সেই পজিশনে আছি। এমন না যে আমি টিচার, আমি আপনার থেকে হাই লেভেলে আছি, তা না। আপনিও যতটুকু জানেন আমিও ততটুকু জানি। এক হচ্ছে ইউনিভার্সিটি খুলবে কি খুলবে না সেটা আমিও জানি না, আপনিও জানেন না, অনারেবল প্রাইম মিনিস্টার অথবা অনারেবল মিনিস্টাররা জানে। আর ইউনিভার্সিটি উত্তরা যাবে না ধানমন্ডি থাকবে এটাও আসলে আমি জানি না, এটা আমাদের অনারেবল ভিসি স্যার জানেন। আমাকে উত্তরা যাইতে বললে চাকরি করতে হলে যাব, ধানমন্ডি যাইতে বললে চাকরি করতে হলে যাব। সো এই রিলেটেড ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই সাবরিনা, এক্সট্রিমলি সরি। আচ্ছা, আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি শেষ করব। শেষ করার আগে হ্যাঁ বলেন। হুম হুম মানে ক্রিমিনোলজি পড়ে আপনি কি শিখবেন? মেইন কোশ্চেনটা কি আপনার, যে ক্রিমিনোলজি পড়ে আপনি কি শিখবেন? আচ্ছা, ক্রিমিনোলজি বেসিক্যালি আপনার আপনার যে ব্যাপারটা ঘটেছে আমানুল্লাহ আমান, ইফ আই এম নট রং, আপনি যখন জয়েন করেছেন, আজকের ক্লাসে যখন জয়েন করেছেন তখন অলরেডি আমি শুরুতে এগুলো বলে ফেলছি। সো নেক্সট টাইম যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আমি যখন এই ক্লাসটার রেকর্ডিংটা আপলোড দিব সেটা শুনে নেবেন, প্লাস নেক্সট টাইম ট্রাই করবেন ক্লাস যখন শুরু হয় তখন জয়েন করতে। আচ্ছা,
তো ক্রিমিনোলজি পড়ে আমরা কি জিনিসটা জানবো সেটা হচ্ছে ক্রিমিনোলজি ইটস এ থিওরি, ঠিক আছে? আমি শুরুতেই যেটা বলছিলাম যে আগে ক্রিমিনোলজিটা ল কোর্সে পড়ানো হতো না, কিন্তু রিসেন্ট টাইমে ক্রিমিনোলজিটা ল কোর্সে পড়ানো হয়। কেন পড়ানো হয়? কারণ আপনি ল পড়ে হয় প্র্যাকটিসে যাবেন, বা আপনি রিসার্চে যাবেন, বা আপনি যে প্রফেশনেই যান না কেন, আপনি যাতে ক্রিমিনোলজির এই যে কনসেপ্টটা, কি কারণে ক্রাইম হচ্ছে, কোন ধরনের সোসাইটিতে কি ধরনের ক্রাইম হচ্ছে, এবং সোসাইটির কতটা প্রভাব আছে এই ক্রাইম হবার জন্য, এবং ক্রাইম প্রিভেন্ট করার জন্য কি ধরনের পানিশমেন্ট দরকার, সব সোসাইটিতে একই রকম পানিশমেন্ট কার্যকর হয় না, এই যে যে কনসেপ্টগুলা, এগুলাই মেইনলি ক্রিমিনোলজিটা পড়ানো হয়। আচ্ছা, এই জিনিসগুলো জেনে আপনি কি করবেন? আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবেন, সাপোজ ধরেন আপনি কোনো একটা কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে কোনো একটা মামলা করছেন, যে মামলাটায় সাপোজ আপনার অফেন্ডার একজন মানে যিনি বেসিক্যালি অ্যাকিউজড হচ্ছে একজন জুভেনাইল, ঠিক আছে? তো ওই জুভেনাইলটার ব্যাপারে আপনি যখন সাবমিশন দিচ্ছেন, আপনি যদি না রিজন জানেন যে সে কি কারণে, একটা ছোট বাচ্চা সে অফেন্সটা করেছে, দেখা যায় ম্যাক্সিমাম সার্কামস্টেন্সেসে এই জিনিসগুলো আমরা স্টাডি করব। জীবনেলদের ক্ষেত্রে ফ্যামিলি, ব্রোকেন ফ্যামিলি থাকে, বা দেখা যায় ফাইন্যান্সিয়াল অবস্থা থাকে না ফ্যামিলির, বা হয়তো বা এমন একটা পরিবেশ থেকে আসছে যে পরিবেশটা ভালো কোনো পরিবেশ ছিল না, দ্যাটস ওয়াই সে একটু বড় হবার পরে সে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়ায় পড়ছে। তো আপনি যখন ওই অ্যাকিউজডের হয়ে আপনি কোর্টে সাবমিশন দিচ্ছেন, এই যে যে রিজনগুলো, এগুলো যদি আপনার জানা থাকে, আপনি সাবমিশনটা ভালোভাবে দিতে পারবেন, বা আপনি জাজের কাছে বলতে পারবেন যে আমার অ্যাকিউজডের দেখেন এই প্রবলেমগুলো আছে। তো সেই সার্কামস্টেন্সেসে জাজ যখন আপনার জাজমেন্টটা দিবে, এই ব্যাপারগুলো সে কনসিডার করবে, যে এই ব্যাপারগুলো কনসিডার করে তার পানিশমেন্টটা কিরকম হবে সেটাও জাজ কিন্তু নির্ধারণ করবে। দ্যাটস দ্য থিং, দ্যাটস ওয়াই ইউ নিড টু লার্ন মানে ক্রিমিনোলজিতে ব্যাপারটা কি, ঠিক আছে? বা ধরেন কোন পানিশমেন্টটা, সাপোজ ধরেন আপনার জুভেনাইল যে আছে সে হয়তো বা মাদকাসক্ত, তো আপনি যখন সাবমিশন দিবেন অবশ্যই আপনাকে এটা মেনশন করতে হবে যে তাকে যেন কোনো একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে দেওয়া হয়। তো আপনি যদি না জানেন যে রিহ্যাবিলিটেশন সেন্টার তার জন্য জরুরি, তাকে স্বাভাবিক অবস্থানে ফেরত আসার জন্য এটা জরুরি, এই জিনিসটা আপনি যদি না বোঝেন, এই জিনিসটা বোঝার জন্য আপনাকে ক্রিমিনোলজি পড়ানো হবে। তো এই জিনিসটা আপনি যখন বুঝবেন, তখন আপনি আপনার সাবমিশনটা আরো বেটার ওয়েতে দিতে পারবেন, তাই না? একজন অ্যাডভোকেট বলেন, বা একজন টিচার বলেন, বা একজন রিসার্চার বলেন, সে যে শুধুমাত্র তার জবের জন্য কাজ করে তা না, তাকে জব করার জন্য তার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি সবকিছু জানতে হয়। আপনার কাছে যখন একটা ক্লায়েন্ট আসে, আপনি তাকে কিন্তু সব ধরনের অ্যাডভাইস দেন, তাই না? যে ভাই আপনি এই ওয়েতে যান, বা যখন আপনি দিবেন যে আপনি যদি মামলা করেন তাহলে পজিটিভ দিক কি, যদি মামলা না করেন তাহলে পজিটিভ দিক কি, যদি মামলা করে আপনি হারেন তাহলে নেগেটিভ দিক কি, বা মামলা করে যদি জিতেন তাহলে নেগেটিভ দিক কি, সব দিকের কনসালটেশন আপনি যখন দিবেন, তারপরেই তো মামলাটা প্রসিডিউর হবে বা হবে না, তাই না? সো আপনার সব কিছু কিন্তু জানতে হবে। লয়ারদের বা লিগ্যাল সাইডে সব ব্যাপারেই কিন্তু আপনাকে নলেজ থাকতে হবে, তা না হলে কিন্তু একটা প্রপার কনসালটেশন আপনি দিতে পারবেন না। সেই জন্যই কিন্তু আপনাকে এই ক্রিমিনোলজিটা পড়ানো হচ্ছে। বা ভাইস ভার্সা রিসার্চের সার্কামস্টেন্সেস, সাপোজ ধরেন আপনি প্র্যাকটিসে গেলেন না, আপনি চিন্তা করলেন আমি টিচার হব, বা আমি রিসার্চার হব, বা আমি কর্পোরেট সাইডে কাজ করব। সাপোজ ধরেন আপনি টিচার হলেন, টিচার হওয়ার সার্কামস্টেন্সেসেও কিন্তু আমাদেরকে আপনাদের অনেক অ্যাডভাইস দিতে হয়। এই যে পড়াইতে গেলে এটা কেন পড়াইলাম, ওটা কেন পড়ালাম, অনেক স্টুডেন্টের পার্সোনাল প্রবলেম থাকে, সেই ব্যাপারগুলো কিভাবে ডিল করতেছে, বা সে অনেক সময় দেখা যায় যে ক্রাইমের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে, সেখান থেকে কি কারণে সে ক্রাইমের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে, এগুলা। বা রিসার্চাররা যে কাজটা করে, যে একটা ল হচ্ছে, লটা কি শুধু এমনিই পাশ করে দিছে পার্লামেন্ট, নাকি ওই ল তৈরি করার জন্য যে ফ্যাক্টরগুলা কাজ করতেছিল সমাজে, সামাজিক যে অবস্থা, সেটাও কি জরুরি ছিল কিনা কনসিডার করা ওই ল পাসটা করার আগে, সেটাই কিন্তু রিসার্চাররা রিসার্চ করে বের করে, তারপরেই কিন্তু ক্রিটিসিজম হয়। দেখবেন ম্যাক্সিমাম অ্যাক্ট পাস করার পরে ক্রিটিসিজম হয়, যে এই অ্যাক্টে এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। ক্রিটিসিজম হবার 1-2 বছর পরে ওই অ্যাক্টগুলা এডিট হয়, ওয়ার্ডগুলা অ্যামেন্ডেড হয়ে আসে। সো এভাবে আপনি কি করতেছেন, আপনার প্রফেশনেও এটা লাগতেছে, আপনার দেশের জন্য লাগতেছে, আপনার সোসাইটির জন্য লাগতেছে। দ্যাটস ইট। বুঝতে পারছেন আই হোপ। আচ্ছা,
আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস শেষ করে দেবো। ম্যাম একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের মডেলে আপনার ক্লাস একটাও আর কি শো হচ্ছে না, তো এই ব্যাপারটা একটু দেখবেন। বুঝিনি, মডিউলে ক্লাস মানে কিছু শো হচ্ছে না, আগের সেমিস্টারে যেমন শো হতো না, এবং এখানে কিছু শো হয় না, শুধু আপনার ই লার্নিং এ হয়। আচ্ছা যেন শো হয় এই জন্য আর কি। আচ্ছা, মানে এটা কি আমার কোর্সে হচ্ছে? জি জি আপনার বাকি কোর্সগুলো ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা আমি দেখবো আসলে আমাকে অন্য একটা স্টুডেন্টও বললো, আমি দেখবো আসলে আমি তো সেটিং আগে যেরকম ছিল, আগে কি শো করতো মডিউলে? জি ম্যাম আগে শো করতো না? আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল করবো যে আমি সেটিং এ কোনো কিছু করেছি কিনা। আমার আগামী সপ্তাহে নাগাদ যদি না ঠিক হয় আমাকে আগামী সপ্তাহে আবার একটু মনে করিয়ে দিবেন, ঠিক আছে? আমি আজকেই বসবো। গতকালকে আমি আপনার ক্লাসটা এই জন্যই করতে পারিনি। তাই না? I'm extremely sorry. I'll try to fix it as soon as possible, okay? থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করব। আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আবার আমার ক্লাস আছে, তখন আবার কথা হবে। দেখাতে হবে না, কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।